আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক, আজকে জেনেসিসের অনলাইন লেকচারে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে টপিকটি পড়তে যাচ্ছি আমি তার নাম দিয়েছি প্লেইং উইথ জেনেটিক্স। শুধু আগে জেনেটিক্স পড়াতাম, কিন্তু পড়াতে পড়াতে একসময় আমার কাছে মনে হলো যে এটা এমন এক চমৎকার বিষয় যেটি সহজেই অনুধাবন করার যেতে পারে এবং অনেক ধরনের ইন্টারপ্রিটেশন কিন্তু এটি দিয়ে করা সম্ভব। জেনেটিক্স এমন একটি চ্যাপ্টার, এই চ্যাপ্টার আপনি জীবনের যত পরীক্ষা দেবেন সকল পরীক্ষায় এটি আপনার জন্য একটি সার্ভাইভার। এফসিপিএস পার্ট 1 বলেন, পার্ট 2 বলেন, এমবিএমএস রেসিডেন্সি যে কোনো ফেজ এবং প্র্যাকটিক্যাল জীবনেও আপনার ক্লিনিক্যাল ইমপ্লিমেন্টেশনের জন্য জেনেটিক্সের নলেজ অত্যন্ত জরুরি। এটি বিশাল একটি সাবজেক্ট নিঃসন্দেহে, কিন্তু এখান থেকে আসলে পরীক্ষার জন্য আমাদের কি প্রয়োজন সেটি জেনে নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। তাহলে আজকে আমরা পুরো ক্লাসে উই উইল ট্রাই টু প্লে উইথ জেনেটিক্স। আসেন তাহলে শুরুতেই জেনে নেওয়া যাক জেনেটিক্সে আমরা কি কি জিনিস পড়ব। এই জেনেটিক্সের যাবার আগে কয়েকটি স্লাইড আপনাকে আমি দেখাতে চাই। জেনেটিক্স ইজ দ্য চ্যাপ্টার অফ সিনড্রোমস, এবং এই বিভিন্ন সিনড্রোমগুলোর সাথে পরীক্ষার বিভিন্ন অলিতে গলিতে আপনার সাথে কিন্তু সাক্ষাৎ হবে। এর মধ্যে আছে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, প্যাটাউস সিনড্রোম, অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, প্রাডার-উইলি, ফ্রাজাইল এক্স, ক্রাইডুক-শ্যাট, নুনান সিনড্রোম, মারফান সিনড্রোম, ট্রিপল এক্স সিনড্রোম, দিস অল আর দ্য সিনড্রোমস। এবং এই সিনড্রোমের থেকে একই এক্সাম্পল দিয়ে আপনার নানা ধরনের প্রশ্ন কিন্তু আপনার সামনে উপস্থিত হতে পারে। যেমন প্রশ্ন আসতে পারে হুইচ ওয়ান ইজ এ মনোসমি, তখন কিন্তু আপনার এই এক্সাম্পলগুলো কিন্তু সামনে চলে আসতে পারে। একই উত্তর দিয়ে কিন্তু হুইচ ওয়ান ইজ এ ট্রাইজোমি, পরীক্ষা আসতে পারে হুইচ ওয়ান ইজ এ সেক্স ক্রোমোসোমাল অ্যানিপ্লয়ি, ইজ অ্যান এক্সাম্পল অফ সেক্স ক্রোমোসোমাল অ্যানিপ্লয়ি। পরীক্ষা আসতে পারে এক্সাম্পল অফ টেস্টিকুলার ফেমিনাইজেশন। পরীক্ষা আসতে পারে হুইচ সিনড্রোম মে হ্যাভ normal intelligence, which one is associated with may be presented with a primary amenorrhea, which syndromes are associated with mental retardation. Early lethality may be seen in which syndromes, which are phenotypically female, which are associated with male infertility, so on. These are some examples of title, and this may be associated with the following syndromes. So it is the chapter of syndromes. আজকের এই পুরো লেকচারে আমরা এদের সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। এরপরে আসেন শুরুতেই প্রতিটা লেকচারে আমি যে কাজটি করি, আপনার নিজের নলেজ জেনেটিক্সের উপর কতটুকু সেই গ্রেডিংটা আমরা আগে করে নিই। আজকের এই ক্লাসের জন্য আপনি কতটুকু প্রিপেয়ার সেটি একটি ছোট্ট অ্যাসেসমেন্ট করব 10টি প্রশ্ন দিয়ে। চলেন আমরা অ্যাসেসমেন্টে চলে যাই। ওকে, ইটস এ প্রি লেকচার অ্যাসেসমেন্ট কুইক টেস্ট। এই টেস্টের জন্য আপনি সময় পাবেন মাত্র 5 সেকেন্ড এবং এতে আছে 10টি প্রশ্ন। আমি আশা করব এই লেকচারে ঢোকার আগেই আপনি আপনার প্যাড, কলম, লেকচার শিট এবং মূল বই কাছে নিয়ে বসেছেন। সেই হিসাবে চলেন আমরা এবার কুইক টেস্টে চলে যাই। ঝটপট, কোনো প্রশ্নের নাম্বার লেখার প্রয়োজন নাই, আপনি শুধুমাত্র এই সিঙ্গেল বেস্ট অ্যান্সারে ওয়েদার এ অর বি যে কোনো একটি লিখে আপনার উত্তর করবেন। রেডি, স্টার্ট। শুধু এ অর বি পাশাপাশি লিখে যাবেন। কোয়েশ্চেন নাম্বার 1, বার বডি মে প্রেজেন্ট ইন নর্মাল মেল অর নর্মাল ফিমেল? রাইট ইউর অ্যান্সার। Question number 2, part of chromosome may be lost in? Question number 3, sex chromosomal aneuploidy. Which one is an example of sex chromosomal aneuploidy? Karyotyping may help in diagnosis of? Which one is a monosomy, Turner or Petthaus? Trisomy is not related with non-disjunction or anaphase lack. Normal intelligence may be found in Petthaus or Turner. Autosomal dominant disease, Wilson or osteogenesis imperfecta. Autosomal recessive disease, which one is an autosomal recessive disease? Hemophilia or hemochromatosis? Autosomal dominant disease shows anticipation or complete penetration. Which one is your answer? Okay, let's marking honestly. অ্যান্সার গুলো দেখে ফেলেন। এবার আপনার খাতায় BA, double B, double A,
BBA। স্ক্রিনে দেখে আপনি আপনার সঠিক উত্তরটি যাচাই করেন এবং কত নাম্বার পেয়েছেন সেটি কাউন্ট করেন। ওকে, চলেন আমরা গ্রেডিং করে ফেলি। খুব কম সংখ্যক মানুষই 10-এ 10 পায়, আমার এই বহু বছরের অভিজ্ঞতা আমি দেখছি। যদি কেউ পেয়ে থাকেন ওয়েল ডান, বাট নো রিজন ফর ওভার কনফিডেন্স। 7 to 9 যারা পেয়েছেন, কিপ লার্নিং, কন্টিনিউ, কিপ ইউর লার্নিং, কন্টিনিউ। 4 to 6 নিড মোর এফোর্ট, অ্যান্ড 1 to 3 যারা পেয়েছেন, ডোন্ট ওয়ারি, গিভ 100% কনসেন্ট্রেশন। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের চেষ্টা থাকবে সবাই যাতে 10-এ 10 পায়। ওকে, সো লেটস স্টার্ট প্লেইং উইথ জেনেটিক্স। তাহলে শুরুতেই আমরা জেনে নেব যে আজকের এই ক্লাসে আমরা কি কি পড়তে যাব। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো জানার জন্য আপনি পেজ নাম্বার, লেকচার শিটের পেজ নাম্বার 1-এ চলে যাবেন। ওখানে গিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব যে আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো কোনটা। এই জেনেটিক্সে যে কোনো পরীক্ষায় সবচাইতে বেশি বার যে প্রশ্ন, যেখান থেকে প্রশ্ন এসেছে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাটা, দিস ইজ মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। সো মেন্ডেলিয়ান ডিসঅর্ডারকে আমরা ভাগ করতে পারি অটোসোমাল, আর এটা হচ্ছে এক্স লিঙ্কড। ওই 23 জোড়া ক্রোমোজোমের 22 জোড়ার ভেতরে যদি হয়ে থাকে, দিস আর দ্য অটোসোমাল, অ্যান্ড দ্য রেস্ট অফ 23rd সেই পেয়ারে যদি হয়ে থাকে, দিস ইজ দ্য এক্স লিঙ্কড। এই সমস্যাটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট অর রিসেসিভ এবং এক্স লিঙ্ক ডমিনেন্ট অর রিসেসিভ। সুতরাং পরীক্ষার জন্য নাম্বার 1 ইনফিনিটি স্টার কোয়েশ্চেন ইজ, আপনি ছোট্ট করে নোট নিতে পারেন 6-7 নম্বরে, ওখানে গিয়ে লিখে রাখতে পারেন, ইনফিনিটি স্টার দিয়ে রাখতে পারেন পয়েন্ট নাম্বার 5, পয়েন্ট নাম্বার 6, পয়েন্ট নাম্বার 7। ওকে, সো দিজ আর দি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার্স। কি পড়বেন? পড়বেন হচ্ছে এগুলোর ক্যারেক্টারিস্টিক্স, পড়বেন হচ্ছে এগুলোর এক্সাম্পল। পরীক্ষায় বারবার এগুলো আসে এবং ডিফারেন্স থেকেও আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। দ্বিতীয় যে প্রশ্নটি ইনফিনিটি স্টার, যেটি পরীক্ষা অবশ্যই আসবে, সেটি হচ্ছে সিনড্রোম। বিশেষ করে 3টি সিনড্রোম না পড়ে পরীক্ষার হলে যাওয়াই যাবে না। সিনড্রোম নাম্বার 1 ডাউন সিনড্রোম, 100% পরীক্ষা আসার সম্ভাবনা সবসময় থাকে প্রতিটি পরীক্ষায়, এবং এটি পুরোপুরি আপনাকে যতটুকু তথ্য আছে আপনাকে গ্যাদার করতে হবে। নাম্বার 2 হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম স্পেশালি এই সিনড্রোমগুলো পেডিয়াট্রিক্সের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এবং থার্ড ওয়ান ইজ ক্লাইনফিল্টার সিনড্রোম। ক্লাইনফিল্টার সিনড্রোম ইনফিনিটি স্টার। এর সাথে কিছু সিনড্রোম সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। সেগুলো হচ্ছে আজকের লেকচারের শুরুতে যে সিনড্রোমগুলো দেখালাম, সেই সিনড্রোমগুলো অবশ্যই আপনাকে, জিনিসটা কি, মানে এই সিনড্রোমটা আসলে কিসের এক্সাম্পল, এই তথ্যটা এবং এই সম্পর্কিত কিছু জিনিস আপনার ব্রেইনে থাকতে হবে। whether it is Noonan syndrome, whether it is Cry-Duke syndrome, whether it is Edwards syndrome or Battau syndrome or Marfan syndrome or Fragile X syndrome। Fragile X syndrome পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যগুলো আপনার অবশ্যই জানা থাকতে হবে। তাহলে সিনড্রোম নিয়ে কথা শেষ। এরপরে আসেন চতুর্থ কিছু জিনিস আছে ইনফিনিটি স্টার, যেমন নাম্বার 1 বার বডি, ডিএনএ, ট্রাই নিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডার্স। এগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার টপিক। এরপরে আসেন কিছু ট্রিপল স্টার টপিকের সাথে আপনাকে বলতে পারি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার্স। মেডিসিনের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, এটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি টোটাল জেনেটিক্স নিয়ে কিছু কথা আপনাদেরকে এইটার পরে বলবো। পরীক্ষা সংক্রান্ত মানে জেনেটিক্স যখন আপনি পড়তে যাবেন, কথাটি বলে দিই যে জেনেটিক্স বা প্যাথোলজি যখন আপনি কোনো পরীক্ষার জন্য পড়বেন, আপনি কি গাইনি না পেডিয়াট্রিক্স না সার্জারি না রেডিওলজি, বই কিন্তু সবার একটাই, রবিন্স। সুতরাং আপনি যেখান থেকে যে সোর্স থেকে তথ্য পান না কেন, এই জেনেটিক্সের ক্ষেত্রে কোনো তথ্য যেটা মেডিসিনে এসেছে, এটা রেসিডেন্সিতে এসেছে, সুতরাং আমি এটা পড়বো না, সুতরাং আমার এটা লাগবে না, এই মানসিকতাটা রাখা যাবে না। জেনেটিক্স থেকে আপনি যত তথ্য পাবেন, যেখান থেকে পাবেন, আপনি আপনার লেকচার শিট এবং খাতার মধ্যে সন্নিবেশিত করবেন। এরপরে আসেন ছোট ছোট কিছু আরেকটা কোশ্চেন ইনফিনিটি স্টার, সেটি হচ্ছে প্রিন্যাটাল ডায়াগনোসিস। প্রিন্যাটাল ডিজিজ দ্যাট ক্যান বি ডায়াগনোস প্রিন্যাটালি। আরেকটা ইনফিনিটি স্টার কোশ্চেন হচ্ছে সেক্স, ক্রোমোসোমাল অ্যানিউপ্লয়েডি আর শুধু অ্যানিউপ্লয়েডি। গাইনি এবং পেডিয়াট্রিক্সের জন্য এবং রেডিওলজির জন্য এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হার্মাফ্রডিটিজম। হার্মাফ্রোডাইট। ওকে, এটা নিয়ে আজকে আমরা পড়বো। এরপরে আসেন মিউটেশন নিয়ে জানতে হবে। মিউটেশন এফসিপিএস এর জন্য ইম্পর্টেন্ট। রিসেন্টলি
রেসিডেন্সি তো পরীক্ষাগুলো কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে। আমি মাঝে মাঝে আপনাকে এফসিপিএস রেসিডেন্সি হোয়াট এভার ইট ইজ তথ্য বিভিন্নভাবে দিতে থাকবো, এটি নিয়ে কনফিউশন করার প্রয়োজন নাই। উই আর প্লেইং উইথ জেনেটিক্স। এক্ষেত্রে টুকিটাকি কিছু আছে, যথাসময়ে আপনি এগুলো তথ্যগুলো আমি আপনাকে বলতে থাকবো, বিভিন্ন সময় সিঙ্গেল বেস্টের স্যার দিতে থাকবো, কিছু সময় আমরা ব্রেন স্টর্মিং করবো। আজকের ক্লাসের অনেকগুলো সেগমেন্ট আছে, আমরা প্রথম অংশটা আমরা বোর্ডে যাব, ওখান থেকে কিছু বেসিক নলেজ নিয়ে আমরা তখন আবার স্লাইডে যাব, স্লাইড থেকে ফাইনালি আমরা আজকের ক্লাসে হচ্ছে লেকচার শিট দাগিয়ে আমাদের পড়াটা শেষ করব। ঠিক আছে, সো চলেন আজকে শুরু করি আমাদের পড়াশোনা। আজকে শুরু থেকে কিছু কথা লিখে রেখেছি, এগুলো আমরা পরে জানার চেষ্টা করবো। চলেন আজকে আমরা সেলের মধ্যে ঢুকি। So humans have two types of cells, somatic cells and the gonadal cells. And there is 46 number of chromosome, 23 pairs, এবং এই যে 23 পেয়ারের মধ্যে 22টা হচ্ছে অটোজোম আর 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম। দিস ইজ ওয়াই এই যে যখন ক্রোমোজোমগুলো নর্মাল কোনো সেলে থাকে তখন কিন্তু তারা কিন্তু একসাথে জড়িয়ে থাকে, কয়েলড অবস্থায় থাকে। ঠিক আছে, এই 22 যারা যখন এই নর্মাল কোনো সেলের ভেতর থেকে আমরা যখন ক্রোমোজোমকে স্টাডি করতে যাবো, আপনি যে আন্ডার দি মাইক্রোস্কোপ দেখেন নর্মালি ইন্ডিভিজুয়াল এই যে 23 ধরনের ক্রোমোজোম, এটাই কিন্তু আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে তারা ন্যাচারালি কয়েলড অবস্থায় থাকে। এই যে কয়েলড অবস্থায় যে থাকা ক্রোমোজোম, এগুলোকে আমরা বলি হচ্ছে হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন ইজ অ্যান স্টেট যখন আসলে এগুলো জেনেটিক্যালি ফাংশনাল থাকে না। তাহলে যখন সেল ডিভিশনের সময় উপস্থিত হয় তখন কি হয়, এই ক্রোমোজোমগুলো মাইটোসিস, মায়োসিস, মাইটোসিসের পরে যদি মাইটোসিসের কথাই বলি, সেল ডিভিশনের জন্য তাকে মাইটোসিস দশায় উপনীত হয়। তাহলে মাইটোসিস কি? মাইটোসিসের 4টা ফেজ আমরা সবাই জানি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সো প্রোফেজের ক্ষেত্রে গিয়ে কি হয়, আমরা তো জানি যে প্রোফেজের সময় সেলগুলো এই ক্রোমোজোমগুলো কি হয়, ছোট হয়, খাটো হয়, মোটা হয়, পাশাপাশি সজ্জিত হয়। এমন অবস্থায় সেলগুলো কিন্তু জেনেটিক্যালি ফাংশনাল রোল প্লে করতে থাকে। এই যে সেলগুলো ছোট হলো, খাটো হলো, মোটা হলো, পাশাপাশি সজ্জিত হলো, এই ক্রোমোজোমের অবস্থা সে কয়েলড অবস্থা থেকে আনকয়েলড হলো। কয়েলড অবস্থা যখন সে আনকয়েলড হলো, এই স্টেটটাকে আমরা বলবো ইউক্রোম্যাটিন। ইউক্রোম্যাটিন। সো ইউক্রোম্যাটিন ইজ অ্যান স্টেট যে অবস্থায় আসলে ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে জেনেটিক ট্রানজাকশনে সক্ষম। এখন এই যে হেটারোক্রোমাটিন থেকে ইউক্রোম্যাটিন হলো, তাহলে প্রোফেজ দশায় কিন্তু আমরা ওকে পাচ্ছি। এখন এই যে সমস্ত ক্রোমোজোমগুলো কি এভাবে সেই ইউক্রোম্যাটিনে পরিণত হয়? নো। দেখা গেল সেল ডিভিশনের সময় এই নিউক্লিয়াসের পেরিফেরির দিকে কোন একটা ক্রোমোজোম সে কি করে কুচকে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। এই যে দিস পার্ট অফ দি ক্রোমোজোম, এটা কিন্তু আসলে সেই ইউক্রোম্যাটিন হতে পারে না, সে কি হচ্ছে, সে হেটারোক্রোমাটিন স্টেটে আছে। সো দিস ইজ জেনেটিক্যালি ইনার্ট, জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ। সো এই জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ অর ইনার্ট এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে বার বডি। সো হোয়াট ইজ এ বার বডি? বার বডি ইজ এ হেটারোক্রোমাটিন হুইচ ইজ জেনেটিক্যালি ইনার্ট। ওকে, হুইচ ইজ জেনেটিক্যালি ইনার্ট। এই লেকচারের কোন এক পর্যায়ে গিয়ে আমরা বার বডি নিয়ে আবার কথা বলবো। সো আপাতত শুধু জেনে রাখলাম ইট ইজ এ হেটারোক্রোমাটিন এবং ইট ইজ জেনেটিক্যালি ইনার্ট। ওকে, এখন এই যে মাইটোসিস থেকে এই পর্যায়ে আসলো, মাইটোসিস কিন্তু is the only visible manifestation of the cell cycle. So under the microscope মাইটোসিসকে নিয়ে স্টাডি করা যায়। সেই জন্য সাধারণত ক্রোমোজোম যখন আমরা দেখতে চাই, ক্রোমোজোম নিয়ে স্টাডি করি, সেই সাধারণত যে সকল সেলগুলো কন্টিনিউয়াসলি ডিভাইডেশনে থাকে, বারবার নিজেদেরকে বিভাজিত করতে থাকে, সেই সেলগুলোকেই মূলত আমরা পছন্দ করি। সেই সেলগুলোকে স্যাম্পল কালেক্ট করি, যেমন লিম্ফোসাইট, যেমন অ্যামনিওটিক ভিল অ্যাসেম্বলি, যেমন বোন ম্যারো থেকে স্যাম্পলিং, যেমন এপিথেলিয়াল সেল থেকে নিই। ওকে, দ্য বেস্ট স্যাম্পল ইজ টেকেন ফ্রম দ্য বাকাল মিউকোসা। ওকে, পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আপনাকে দিতে পারে যে ক্রোমোজোমাল স্টাডির জন্য স্যাম্পল মে বি কালেক্টেড ফ্রম ফর ক্রোমোজোমাল স্টাডি টেকেন, কোন সোর্স থেকে টেকেন করা হয়। দিস আর দ্য সোর্সেস যেগুলো লেকচার সেটা সুন্দরভাবে দেওয়া আছে, যথাসময়ে আপনাকে আমি বলে দেবো। তাহলে আমরা জানলাম যে ইউক্রোম্যাটিন এবং এই যে ক্রোমোজোমগুলো, এবার সায়েন্টিস্টরা কি করলেন, ওনারা এক একটা ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম নিয়ে ওনারা দেখা শুরু করলেন। ঠিক আছে, এই যে ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম নিয়ে দেখলেন, এই ক্রোমোজোম আসলে কিছুই না, দুইটা আর্ম বিশিষ্ট একটা স্ট্রাকচার যার মাঝখানে একটা বাটন থাকে। দিস বাটন ইজ কল্ড সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারের দুপাশে দুটো হাত, ঠিক আছে, একটা হাত হচ্ছে লম্বা আর একটা হচ্ছে ছোট। যেটা লম্বা হাত সেটার নাম সায়েন্টিস্টরা দিলেন হচ্ছে কিউ, যেটা ছোট হাত সেটার নাম দিলেন হচ্ছে পি। যে হাতটা পিচ্ছি সেটা হচ্ছে পি, যেটা হচ্ছে লম্বা সেটা হচ্ছে কিউ। এভাবে ওনারা যখন 23 জোড়া ক্রোমোজোম দেখতেছেন, সবচেয়ে লম্বা যে ক্রোমোজোমটা সেটার নাম দিলেন, নাম্বারিং করলেন ওনারা 1, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 3, এরপরে হচ্ছে 4, 5, এভাবে 22। 22তে যাওয়ার পরে ঠিক আছে 23 নম্বরে গিয়ে একটা ঝামেলা দেখা দিল। কি সেই ঝামেলা? এই ঝামেলাটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে দুইটা ক্রোমোজোম হচ্ছে সমান সমান, মেলের ক্ষেত্রে একটা লম্বা একটা ছোট। সো মেলের ক্ষেত্রে একটা আইডেন্টিক্যাল, আরেকটা হচ্ছে আইডেন্টিক্যাল নয়, ফিমেলের ক্ষেত্রে দুটো হচ্ছে আইডেন্টিক্যাল।
সো ওনারা কি করলেন, যেটা লম্বা ছিলেন ওটাকে নাম দিলেন এক্স, যেটা ছোট সেটাকে নামকরণ করলেন ওয়াই। যেহেতু ফ্যামিলির ক্ষেত্রে দুইটাই আইডেন্টিক্যাল, ওনারা নামকরণ করলেন এক্স এবং এক্স। দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দিস নোমেনক্লেচার। ওকে, এখন এই যে ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম স্টাডি করতে গেলেন, ক্রোমোজোমগুলো যখন পেয়ারিং এর সময় উপস্থিত হয় তখন কি হয়, তারা কিন্তু তার বন্ধু খুঁজে নেয়। সায়েন্টিস্টরা কি করলেন, ক্রোমোজোম শুধু স্টাডি করে অক্ষমান থাকলেন না, তারা কি করলেন, ক্রোমোজোমের ভেতরে ঢোকার চেষ্টা করলেন। তারা দেখলেন যে ক্রোমোজোম আসলে কিছুই না, এটা একটা বহুতল বিশিষ্ট অ্যাপার্টমেন্ট। এই বহুতল বিশিষ্ট অ্যাপার্টমেন্টের ভেতরে এক একটা ফ্লোরে এক একজন রহস্যময় ব্যক্তি বসবাস করে। এই রহস্যময় ব্যক্তিগুলো এক একটা ফ্লোরে থাকে, তারা আর কেউ না, দিস আর দ্য জিনস। এক একটা ফ্লোরে জিন যেখানে বসবাস করে সেই ফ্লোরটার নাম হচ্ছে লোকাস। লোকাস ওয়্যার দ্য জিন ইজ লোকেটেড। এই রহস্যময় ব্যক্তির কাছে একটা তথ্য আছে, এই তথ্যটার নাম হচ্ছে জেনেটিক কোড, যেটা দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিড বানানো যায়, অথবা যেটা দিয়ে একটা প্রোটিন তৈরি করা যায়, অথবা যেটা দিয়ে যে কোনো একটা ক্যারেক্টার তৈরি করার জন্য কাজ করা যায়। এখন এই ক্যারেক্টারটা তৈরি করতে হলে শুধুমাত্র এককভাবে তার পক্ষে সম্ভব না, তখন সে কি করবে, তার একটা বন্ধু প্রয়োজন হবে। সেই বন্ধুটা কোথা থেকে আসবে, এই যে তার পাশে দাঁড়ানো নতুন কোনো অ্যাপার্টমেন্ট, যেটা মায়ের কাছ থেকে অথবা তার বিপরীত লিঙ্গের কাছ থেকে আসবে। এখন যে কোনো ক্রোমোজোম কি যে কোনো ক্রোমোজোমের পাশে এসে দাঁড়াতে পারবে? নো। এই ক্রোমোজোমটা এই ক্রোমোজোমের পাশে দাঁড়াতে হলে তাকে তিনটা শর্ত ফিল আপ করতে হবে। নাম্বার 1, এই ক্রোমোজোমের সাইজ এবং এই ক্রোমোজোমের সাইজ পরস্পর সমান হতে হবে। নাম্বার 2, the size of the chromosome and the level of the centromere, দুটোর সেন্ট্রোমিয়ার একই লেভেলে থাকতে হবে। নাম্বার 3, which one is most important, যে এই অ্যাপার্টমেন্টের 90 তলায় যদি আইরিশের কালার থাকে, তাহলে এই পাশের অ্যাপার্টমেন্টেও আইরিশের কালার থাকতে হবে। এই অ্যাপার্টমেন্টের 99 তলায় যদি হেয়ার কালার থাকে, তাহলে পাশের অ্যাপার্টমেন্টের 99 তলাতেই হেয়ার কালার থাকতে হবে টু মেক এ সাকসেসফুল ক্যারেক্টার। যদি এই তিনটা শর্ত পূরণ হয়, সাইজ অফ দ্য ক্রোমোজোম, পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার অ্যান্ড দ্য লোকেশন অফ দ্য জিন, সেই ক্ষেত্রে এই দুটো ক্রোমোজোমকে আমরা বলবো হোমোজাইগাস ক্রোমোজোম। এখন সাইজ ঠিক আছে, সেন্ট্রোমিয়ারও ঠিক আছে, কিন্তু উনি থাকে 90 তলায়, তার যে বন্ধুটা সেটা থাকে হচ্ছে 95 তলায়, হবে না, মিলল না। সেক্ষেত্রে এই ক্রোমোজোমকে আমরা বলবো হেটারোজাইগাস ক্রোমোজোম। সবই ঠিক আছে, সাইজ ঠিক আছে, সেন্ট্রোমিয়ার ঠিক আছে, দুইজন একই ফ্লোরে থাকেন, পাশাপাশি ফ্লোরে, একজন সুস্থ আর একজন অসুস্থ, মিলল না। যখনই মিলবে না, দিস ক্রোমোজোমস আর হেটারোজাইগাস ক্রোমোজোম। যেমন অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে দুটোই অসুস্থ, দুটোই ক্যারিয়ার, মিল আছে, অসুস্থ হলেও কি মিল আছে। সো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার অকার ইন হোমোজাইগাস ক্রোমোজোমস। কিন্তু ডমিনেন্টের ক্ষেত্রে একটা সুস্থ আর একটা অসুস্থ। সুতরাং দিস অটোজোমাল বা ডমিনেন্ট ডিসঅর্ডার অকার ইন হেটারোজাইগাস ক্রোমোজোম। সো এটার জন্য অবশ্যই মিল থাকতে হবে। তাহলে দুইটি জিন একই জায়গায় থাকে যখন, তখন আমরা বলবো কি, লোকাস, দুটোর জন্য লোকাই, একটা আরেকটার অ্যাকম্পানিং পারসন, দিস ইজ কল্ড অ্যালিল। অ্যালিল মিন্স অ্যাকম্পানিং পারসন। ওকে, একটি ছাড়া আরেকটি মূল ফাংশন কখনোই প্লে করা সম্ভব নয়। অ্যালিল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট, আর এটা একটা প্রি রিকুইজিট ফর এ সাকসেসফুল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা জানলাম কিছু কিছু টার্মিনোলজি। এখন আসেন, এই যে বিভিন্ন ক্রোমোজোমের মধ্যে, ঠিক আছে, বিভিন্ন ক্রোমোজোমের বিভিন্ন ফ্লোরে কারা থাকে, হচ্ছে বিজ্ঞানীরা দেখলেন যে কোন ক্রোমোজোমের মধ্যে কে আছে। যেমন আপনার ব্লাড গ্রুপ কি পজিটিভ না নেগেটিভ, সেটি কিন্তু আপনার ক্রোমোজোম নাম্বার 1-এ বলা আছে। আপনার আবার এমএইচসি মলিকুলস, কিন্তু আপনার ব্লাড গ্রুপ কি এ না বি না ও, এটি কিন্তু লেখা আছে হচ্ছে 9 নম্বর ক্রোমোজোমে। একইভাবে যেমন আপনার 6 নম্বর ক্রোমোজোমে আপনার এমএসসি মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সে খুঁজে পাবেন। তাহলে এইভাবে এক একটা ক্রোমোজোমের এক একটা ফ্লোর এক একটা তথ্য থাকে, এবং ওই ফ্লোরের নির্দিষ্ট এরিয়াতে কোনো ঝামেলা হলে মানুষটা জেনেটিক ডিসঅর্ডারের পেশেন্ট হয়ে যায়। সো এইভাবে ওনারা দেখতে 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 ধরেন 6 নম্বর ক্রোমোজোমে চলে গেলেন, তাহলে ওখানে গিয়ে খুঁজে পেলেন কি, এমএসসি কে খুঁজে পেলেন। 6 টার্মে গিয়ে এমএসসি কে খুঁজে পেলেন। একটা ফ্লোরে, এই জিনিসটাকে আমি এভাবে বলি যে আপনি একটা 100 তলা বিল্ডিং এর আছেন, ওখানে আপনার অ্যাপার্টমেন্ট আছে, সেই অ্যাপার্টমেন্টের বেডরুমে একটা ওয়ার্ডরোব আছে, যেটা কিনা 10টা ড্রয়ার আছে। এই 10ম ড্রয়ারের ভেতরে একটা সিন্দুক আছে, সেই সিন্দুকের ভেতরে একটা ছোট্ট বাক্স আছে, সেই বাক্সের ভেতরে একটা ডায়েরি আছে, সেই ডায়েরির
দশম পাতায় ভেতরে একটা এনভেলপ আছে, সেই এনভেলপের ভেতরে একটা কাগজ ভাঁজ করা আছে, সেই ভাঁজ করা কাগজের ভেতরে একটা ছোট্ট মাইক্রোচিপ আছে যেটার মধ্যে একটা তথ্য আছে। তাহলে আপনার এই মাইক্রোচিপটা আসলে কততম ফ্লোরে আছে? সুতরাং সায়েন্স কিন্তু শুধুমাত্র অ্যাপার্টমেন্টের ফ্লোরে সীমাবদ্ধ নেই, সে কিন্তু ঠিক ওই মাইক্রোচিপটার কাছে পৌঁছে গিয়েছে। সেখানে এই ছেলে B27 ওই পজিশনে গিয়ে সে সেরোনেগেটিভ ABC, সেই বি এর 27 পোর্শনে গিয়ে সেখানে সে খুঁজে বের করছে সেরোনেগেটিভ স্পন্ডালোআর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, দিস আর অ্যাসোসিয়েটেড উইথ এই ছেলে B27। সো DRDQ এভাবে কিন্তু পজিশন করে করে সে বিভিন্ন ডিজিজগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছে। এবং সায়েন্স এখন কাজ করছে ঠিক ওই পোর্শনে গিয়ে যদি ইনপুট দেওয়া যায়, ওই জিনটাকে যদি সামহাউ কোনো কারেকশনের ব্যবস্থা করা যায়, তাহলে মানুষটা পার্মানেন্টলি জেনেটিক ডিসঅর্ডার থেকে মুক্ত হতে পারে। সায়েন্স এখন ওই লেভেলে গিয়ে কাজ করছে। সুতরাং এই যে জায়গাগুলো দেখছে, এভাবে যেতে 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 ধরেন এক্সে চলে গেলেন। আমরা যথাসময় পড়বো কোন ক্রোমোজোমে কোন কোন ইম্পর্টেন্ট ডিজিজগুলো জানতে হবে, সেটি যথাসময় যখন আমরা দাগাবো আপনাকে তখন বলে দেবো। তাহলে এভাবে যেতে যেতে আপনি যখন এক্সে চলে গেলেন, এক্সে চলে গিয়ে আছে ডিস্ট্রফিন জিন। এই ডিস্ট্রফিন জিনের কাজ হচ্ছে প্লাজমার বাইরে যে মেমব্রেন আছে সেই মেমব্রেনকে সামহাউ যদি এই জিনটা এফেক্টেড হয় তখন মেমব্রেনগুলো ভেঙে ভেঙে যায় এবং আলটিমেটলি যেটা কি হয়, মাসলগুলো ডিজেনারেশন হতে থাকে, ডিস্ট্রফি হতে থাকে। সো ইট ইজ অ্যাসোসিয়েটেড, তখন আমরা এই ডিজিজগুলোর নাম জেনেছি বেকারস মাস্কুলার ডিস্ট্রফি, ডুশেনিস মাস্কুলার ডিস্ট্রফি। দিস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিস্ট্রফিন জিনস অ্যান্ড দিস আর ডিস্ট্রফিনোপ্যাথিস। ওকে, ডিস্ট্রফিনোপ্যাথিস। এভাবে করতে করতে সায়েন্টিস্টরা এবার ওয়াই ক্রোমোজোমের কাছে চলে গেলেন। ওয়াই ক্রোমোজোমে যাওয়ার পরে ওনারা দেখলেন অনেক খোঁজাখুঁজি করে। সায়েন্টিস্টরা কি করলেন, বিভিন্ন ক্রোমোজোমগুলো থেকে ওনারা বিভিন্ন অ্যাপার্টমেন্টে বিভিন্ন তথ্যগুলো খুঁজে পাওয়ার পরে যখন ওয়াইয়ের কাছে গেলেন, ওয়াইয়ের কাছে গিয়ে দেখলেন যে এর মধ্যে তেমন কিছু নাই। এবং খুঁজতে খুঁজতে ওয়াইয়ের যে শর্ট আর্ম তার টিপে একজন ভদ্রলোককে খুঁজে পাওয়া গেল। তার নাম হচ্ছে মিস্টার SRY, সেক্স ডিটারমিনিং রিজন ওয়াই। এবং এই SRY সাহেবের কাছে একটা গুপ্তধন আছে, সেই গুপ্তধনের নাম হচ্ছে TDF or testis determining factor, which is the key to produce male babies. তার আগে আরেকটু রিক্যাপ করে নেই। এই যে ক্রোমোজোম নাম্বার 1 পাশাপাশি দুটো হতে হবে, হোমোজোগাস হতে হবে, হোমোজাইগাস হতে হবে। ফিমেলের ক্ষেত্রে দুইটাই যেহেতু আইডেন্টিক্যাল, দিস আর হোমোজাইগাস। কিন্তু মেলের ক্ষেত্রে দিস ক্রোমোজোমস আর নট হোমোজাইগাস, হেটারোজাইগাস, একটা বড় একটা ছোট। তাহলে এই ছোট ক্রোমোজোমের টিপের শর্ট আর্মের টিপে মিস্টার SRY তার কাছে আছে একটা গুপ্তধন, সেটা নাম হচ্ছে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, হুইচ কন্ট্রোলস whether the baby will be male or female. আসেন তাহলে এই TDF কিভাবে কাজ করে, এবার ছেলে আর মেয়ে কিভাবে প্রডিউস হয় আমরা সেটি দেখার চেষ্টা করব। সো এমব্রায়ো ক্লাসে আমরা অনেক সুন্দরভাবে বিভিন্ন জিনিসগুলো বোঝার চেষ্টা করব। সেখানে আপনাকে পড়ানো হবে পাউচ আছে, আর্চ আছে, ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড, লটস অফ থিংস আর দেয়ার, যেগুলো ডেরিভেটিভস, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে জেনেটিক্স ক্লাসে আমাদের যেটা দরকার সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা পরীক্ষার জন্য যে কোনো সাবজেক্টে যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লোয়াকা। এই ক্লোয়াকার ডেরিভেটিভস কিন্তু পরীক্ষার সময় আসবে। এই ক্লোয়াকার ভেতরে ক্লোয়াকার যে এটি আসলে কি হয়, ক্লোয়াকার যে সেলগুলো আছে এগুলো কোরোনালি ডিভাইডেড হয়, কোরোনালি সামনে পেছনে। পেছনের যে পার্ট সেখান থেকে আসে আমাদের রেকটাল পার্টগুলো আসে, কিন্তু সামনের যে পার্ট এখান থেকে আসা হচ্ছে ইউরোজেনিটাল, আমাদের জেনিটালিয়া। এখন এই যে জেনিটালিয়া 4th উইক অফ ডেভেলপমেন্টে এইখানে ইউরোজেনিটাল রিচ তৈরি হয়। 4th উইক অফ ডেভেলপমেন্ট ইউরোজেনিটাল রিচ, এই রিচগুলো পরবর্তী ডিফারেন্সিয়েশন হয়ে এখানে হয় বাই পটেনশিয়াল সেল তৈরি হয়। এমব্রায়োর ক্লাসে আপনারা খুব ডিটেইল জানতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই সেলগুলো কেন বাই পটেনশিয়াল? বিকজ এর মধ্য দিয়ে আমরা ওয়েদার মেল অর ফিমেল বেবিস খুঁজে পাবো, এই জন্য সেলগুলো হচ্ছে বাই পটেনশিয়াল। সে যা উভয়ই করতে পারে, কিন্তু ডিসিশনটা কোথা থেকে আসবে, সে কিভাবে বুঝবে হলো 5ম সপ্তাহের মধ্যে তার কাছে একটা সিগন্যাল আসবে। কোন সিগন্যাল? একটা চিঠি আসবে। দ্যাট এরিয়া ইজ ওয়েটিং ফর এ লেটার, স্মল লেটার হুইচ কামস ফ্রম মিস্টার SRY। এই SRY সাহেব উনি কি করবেন 5ম সপ্তাহে, এবার আমরা যে জায়গাটুকু লেখা ছিল সেখানে চলে যাব।
এই পঞ্চম সপ্তাহে SRY জাহাঙ্গীর সাহেব উনি কি করবেন, 5th উইক এর মধ্যে উনি TDF রিলিজ করবেন। TDF কি করবে, একটা প্রোটিনের সাথে বাইন্ড করবে। এই প্রোটিনের সাথে বাইন্ড করে সে একটা ছোট্ট তথ্যকে এনভেলপ করবে, ট্রান্সক্রিপ্ট করবে। ওকে, তাহলে ট্রান্সক্রিপশন যখন আসলো, তার আগে আমরা এর মধ্যে জেনে ফেলি হোয়াট ইজ ট্রান্সক্রিপশন। 3টি শব্দ জেনেটিক্সে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে রেপ্লিকেশন, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, আর একটা হচ্ছে ট্রান্সলেশন। রেপ্লিকেশন মানে হলো যে কোনো ডিএনএ তার হুবহু প্রতিলিপি বা রেপ্লিকা তৈরি করতে সক্ষম। যে কোনো অবস্থায় ডিএনএ হ্যাজ দি ক্যাপাসিটি, যদি এটা না থাকতো তাহলে এই মানে লিভিং সোসাইটি, যাদের জীবন আছে, মানে সকল প্রাণী কিন্তু সে ডিস্ট্রয় হয়ে যেত। যে কোনো যদি ডিএনএ তার রেপ্লিকেটিভ ক্ষমতা, কন্টিনিউয়াসলি আওয়ার ডিএনএ ইজ ইনজুর্ড, সো রিপেয়ারিং প্রসেস অ্যান্ড দিস রেপ্লিকেটিভ প্রসেস ইজ কন্টিনিউয়াস। দ্বিতীয় যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশনের ছোট একটা গল্প বলি। ট্রান্সক্রিপশনে এটা হচ্ছে দিস ইজ দ্য স্মলেস্ট লেটার হুইচ ইজ সেন্ট ইন দ্য ফর্ম অফ মেসেঞ্জার আরএনএ। সো মেসেঞ্জার একটা তথ্যকে এনভেলপ করা, মেসেঞ্জার আরএনএর মধ্যে এনভেলপ করে চিঠিটা পাঠানোর নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। পৃথিবীর সবচাইতে ছোট যে চিঠি, সেই চিঠিটি ছিল, মানুষের লেখা সবচেয়ে ছোট চিঠি ছিল হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক। এই চিঠিটি পাঠিয়েছিলেন লেখক মার্ক টুয়েন। তিনি যখন নতুন রাইটার হলেন, ওনার প্রথম বই অনেক কষ্ট করে এক পাবলিশারকে ধরে বেঁধে উনি পাবলিশ করালেন, এবং বইটি যখন বাজারে চলা শুরু করলো, বিপুল কাটতি হলো, প্রথম এডিশনে বাজিমাত। বেশ কিছুদিন পরে মার্ক টুয়েন কি করলেন, প্রকাশকের কাছে চিঠি পাঠাতে মনস্থ করলেন যে আসলে ঘটনা কি, বই চলছে না চলছে না, কি অবস্থা কিছু জানাচ্ছেন না। উনি তখন প্রকাশকের কাছে একটা ছোট্ট চিঠি পাঠিয়ে দিলেন। এই চিঠিটা সিম্বলাইজড অ্যাজ ইয়েস, ওখানে একটাই লেটার লেখা ছিল, সেটা একটা কোয়েশ্চেন। প্রকাশক কি করলেন, এই চিঠিটি পেয়ে উনি তাকে একটা রিপ্লাই করলেন। এই রিপ্লাইটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রিপ্লাই, এবং সেই রিপ্লাইয়ের মধ্যে একটি মাত্র লেটার ছিল, সেটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সাইন। তাহলে এই কোয়েশ্চেন মার্ক দিয়ে মার্ক টুয়েন কি বোঝাতে চেয়েছিলেন? বোঝাতে চেয়েছেন বইটা কেমন চলছে, অথবা আদৌ চলছে কিনা, অথবা বইয়ের কাটতি কেমন, আমার রয়্যালিটি কবে দিবেন। Lots of questions are there. Sometimes you make some sense with silence. সবসময় মনে ভাব বোঝানোর জন্য কথা বলার প্রয়োজন হয় না। Silence has a great power to express many things. সো খুব ছোট্ট একটা কথা উনি অনেক কিছু বুঝিয়ে দিলেন, এবং প্রকাশক তাকে যে রিপ্লাই পাঠালেন, এটা ব্যাখ্যা কি হতে পারে? ব্যাখ্যা হচ্ছে অবিশ্বাস, কাটতি, জবাব নেই। সো ওরা কিন্তু পরস্পরের সাথে ভাববে না, কারণ বডির কোনো টিস্যু যখন কোনো কিছু করতে চায়, নতুন কিছু প্রোডাকশনে আনতে চায়, কোনো কিছু বোঝাতে চায়, তখন সে ছোট ছোট চিঠি প্রেরণ করে। হয়তো দেখবেন আমার স্ক্রিনে কোনো একটা জায়গায় কেটে গিয়েছে, এখানে অ্যাব্রেশন হয়ে ল্যাসারেশন হয়েছে, হ্যাঁ, এইখান থেকে কিছু নতুন টিস্যু তৈরি করা দরকার, এইখানে নতুন প্রোটিন দরকার। প্রোটিন তৈরি করবে কি? প্রোটিন তৈরি কাজ হচ্ছে রাইবোজোম। সো রাইবোজোম নতুন প্রোটিন তৈরি করবে, কিন্তু রাইবোজোমকে অর্ডার দেবে কি? এইখান থেকে তথ্যটা যেই রাইবোজোম প্রোটিন তৈরি করবে, সেই রাইবোজোমের কাছে পাঠাতে হবে। তখন কি করে, এই এরিয়ায় রাইবোজোমের কাছে একটা ছোট চিঠি পাঠিয়ে দেয় ইন দ্য ফর্ম অফ মেসেঞ্জার আরএনএ থ্রু অ্যান এনভেলপ। দিস ইজ কল্ড ট্রান্সক্রিপশন। ওই চিঠিটা যখন তার কাছে চলে আসলো, রাইবোজোমের কাছে চলে আসলো, সে তখন প্রোটিন তৈরি করা শুরু করলো। সো কার্যে যখন পরিণত হয়, একটা জিনিস যখন ফাংশনাল হতে থাকে, এই সিস্টেমটাকে আমরা তখন বলবো ট্রান্সলেশন। সো উই হ্যাভ গট রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। ক্লিয়ার? এখন আসেন, তাহলে ওই যে পঞ্চম সপ্তাহের মধ্যে যে সিগন্যালটা চলে এসেছিল, টিডিএফ কিন্তু বাইন্ড করেছে। টিডিএফ বাইন্ড করেছে কার সাথে? একটা প্রোটিনের সাথে। এই প্রোটিন কার সাথে বাইন্ড করবে? বলা হয় যে SOX9 এরকম কোন একটা প্রোটিনের সাথে যদি টিডিএফ বাইন্ড করে, তাহলে বাচ্চাটা ছেলে হতে পারে। কিন্তু কার সাথে বাইন্ড করবে, দ্যাট ইজ ডিসাইডেড বাই দ্য ক্রিয়েটর হিমসেলফ। উনি ঠিক করেন। এবং মানুষ যদি এটাকে করতে চায়, এটা একটা বিশাল দুরূহ কাজ যারা এমব্রায়োলজি নিয়ে কাজ করেন তাদের জন্য। সো আমরা যখন টিডিএফ বাইন্ড করলো, সে কি করলো, একটা ছোট্ট তথ্য তৈরি করলো, ট্রান্সক্রিপ্ট করলো। এই ট্রান্সক্রিপ্ট করে সে কোথায় পাঠিয়ে দিল? কোথায় পাঠিয়ে দিল? এই এরিয়াতে, এই এরিয়ার কাছে পাঠিয়ে দিল। পাঠানোর পরে যেহেতু ওয়াইয়ের কাছ থেকে সিগন্যাল চলে এসেছে, ওয়াই কি করবে? উইদিন 5th উইক, পঞ্চম সপ্তাহের মধ্যে সে ওয়াইয়ের কাছ থেকে সিগন্যাল পেয়েছে এই সেলগুলো, তখন তারা বিপুল সমারোহে নিজেদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে লাগলো। যেহেতু মেল সিগন্যাল চলে এসেছে, ওখানে আলটিমেটলি প্রাইমারি সেক্স কর্ডগুলো ডিফারেন্সিয়েশন তৈরি হওয়া শুরু হলো। এরপরে গ্র্যাজুয়ালি সেমিনিফেরাস টিবিউলস, এরপরে ডিভাইডেশন হয়ে দিস দ্য কাউন্টার পার্ট অফ দি আনডিফারেন্সিয়েটেড গোনাড, ফাইনালি ইট টার্নস ইনটু এ টেস্টিস। তাহলে আলটিমেটলি দিস বেবি স্টার্ট টু বিকাম এ মেল বেবি।
এবং ওখানকার সেলগুলো ডিফারেন্সিয়েশন হয় আমরা জানি, লিডিক সেল আর হচ্ছে সার্টোলি সেল। লিডিক সেল আর সার্টোলি সেল যখন এগুলো ডিফারেন্সিয়েশন হওয়া শুরু হলো, ঠিক আছে, এই যে এই এরিয়াতে লিডিক সেল থেকে টেস্টোস্টেরন রিলিজ হওয়া শুরু হলো, আর সার্টোলি সেল থেকে তৈরি হওয়া শুরু হলো মুলারিয়ান ইনহিবিটরি হরমোন। সার্টোলি লিডিক সেল টেস্টোস্টেরন রিলিজ করার পরপরই এই টেস্টোস্টেরনগুলো যে সকল অর্গানগুলো টেস্টোস্টেরনের সাথে বাইন্ড করে, রিসিপ্টর দিয়ে বাইন্ড করে, টেস্টোস্টেরন তাদের উপরে কাজ করা শুরু করলো এবং টেস্টোস্টেরন রিলিজ হয়ে ওই অর্গানগুলোর সাথে বাইন্ড করে ওই মানুষটাকে ছেলে তৈরি ট্রান্সফার করার জন্য সে কাজ করা শুরু করলো। যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলে বোঝা যাবে এটা একটা মেল, সেই চেঞ্জেস গুলো টেস্টোস্টেরন করা শুরু করলো। এবং এই যে বাইপটেনশিয়াল যে সেলগুলো যে কিনা মেল আর ফিমেল তৈরি করতো, মেল থেকে কিন্তু আমি পাচ্ছি কি সার্টোলি সেল আর লিডিক সেল, ফিমেল সেলের থেকে পাবো থিকা সেল আর ফলিকুলার সেল। তাহলে লিডিক সেল থেকে টেস্টোস্টেরন রিলিজ হচ্ছে, সার্টোলি সেল থেকে বের হওয়া শুরু হলো অ্যান্টি মুলারিয়ান হরমোন আর মুলারিয়ান ইনহিবিটরি হরমোন। তারা গিয়ে যে সেলগুলোকে ফিমেল তৈরি করতো তাদেরকে সে স্টপ করে দিল। যখনই সে স্টপ করে দিল, আলটিমেটলি দ্যাট বেবি স্টার্ট টু বিকাম এ মেল। পঞ্চম সপ্তাহের মধ্যেই সিগন্যালটা এসেছে। যখন পঞ্চম সপ্তাহের মধ্যে সিগন্যাল আসলো না, শেষ ষষ্ঠ সপ্তাহে, তখন কিন্তু আর বেসিক্যালি কিছু করার নেই। যে সেলগুলো মেল হওয়ার জন্য বসেছিল বা যারা অপেক্ষা ছিল, ভাবনায় ছিল, তারা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডিপ্রেশনে চলে গেল। ষষ্ঠ সপ্তাহ শেষ এবং ওখান থেকে আলটিমেটলি কি হলো, এই এরিয়াতে ওরা তো কি করে, এখানে ওদের জন্য অপেক্ষা করতে হয় সিগন্যালের, যেহেতু সিগন্যাল আসে নাই, এই পার্টটা যারা ফিমেল তৈরি করবে তারা কিন্তু ডিফারেন্সিয়েশন হয়ে হয়ে থিকা সেল আর ফলিকুলার সেলে ট্রান্সফার হওয়া শুরু হলো। আলটিমেটলি এই সেলগুলো থেকে এস্ট্রোজেন আর আদার রিলেটেড হরমোন এসে এই মানুষটাকে ফিমেলে ট্রান্সফার করার জন্য, ট্রান্সফর্ম করার জন্য কাজ করা শুরু করলো। দিস ইজ দ্য বেসিক অফ মেকিং এ মেল অর ফিমেল বেবি। এই জিনিসটা কেন করতে হবে? কারণ এখানে যদি কোনো ঝামেলা হয়, কি ঝামেলা হতে পারে? লিডিক সেল থেকে টেস্টোস্টেরন আসছে, কিন্তু সার্টোলি সেল থেকে মুলারিয়ান ইনহিবিটরি হরমোন রিলিজ করেনি। কি সমস্যা হতে পারে? এই যাদেরকে সে সাপ্রেস করতো তারা তো সাপ্রেস হলো না। যখনই সাপ্রেস হলো না, তখন একটা ঝামেলা দেখা দিবে। দ্বিতীয় যে ঝামেলাটা হলো সেটা হচ্ছে, ধরেন সবই ঠিক আছে, সার্টোলি সেলও তার ইনহিবিটরি হরমোন রিলিজ করলো, লিডিক সেলও টেস্টোস্টেরন রিলিজ করলো, কিন্তু লিডিক সেল টেস্টোস্টেরন রিলিজ করছে ঠিকই, কিন্তু টেস্টোস্টেরন যেখানে গিয়ে কাজ করবে, যেই সেলগুলোকে চেঞ্জ করে পুরুষ বানাবে, সেই সেলের রিসেপ্টরগুলোকে অ্যান্টাগনাইজ করছে, নিচ্ছে না, তাকে নিচ্ছে না। সে আমি তোমাকে চিনি না। হোয়াট উইল হ্যাপেন? টেস্টোস্টেরন থাকবে, টেস্টিসও তৈরি হয়ে যাবে, কিন্তু ওই হরমোনগুলো তার যে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান সেগুলোকে ডেভেলপ করতে পারবে না। যখন এই ঘটনাটা হবে, আলটিমেটলি উইল গেট এ হার্মাফ্রোডাইট। ওকে, উইল গেট এ হার্মাফ্রোডাইট, দ্যাট পারসন উইল নট বি নর্মাল। দিস ইজ ওয়াই এই হরমোনাল চেঞ্জেস ইট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্রডিউস মেল অর নর্মাল ফিমেল। আসেন তাহলে আমরা স্লাইডের ভেতর একটু ঢুকবো। তাহলে আমাদের শুরুতে কথা ছিল দা ক্রোমোজোম, যেহেতু সাইজের দিকটা দা ক্রোমোজোম 1 ইজ দা লংগেস্ট ক্রোমোজোম। ওকে, লংগেস্ট ক্রোমোজোম ইজ ক্রোমোজোম নাম্বার 1। 21, 22 সাইজ দেখেছেন, এক্স আর ওয়াই। আপনি ইজিলি ইউ ক্যান ডিফারেন্সিয়েট ওয়েদার ইট ইজ এ মেল অর ফিমেল। ডেফিনেটলি ইটস এ মেল বেবি। ওকে, তাহলে আমরা বলছিলাম এমব্রায়ের ক্লাসে আরো অনেক ডিটেইল পাবেন, আরো অনেক ভালো ভালো তথ্য আপনার কাছে থাকবে। এরপরে আসেন আজকে আমরা ডিটারমিনেন্ট অফ সেক্স। তাহলে হার্মাফ্রোডাইট আমরা পড়ে ফেলি। এই লেকচার শিটে 26 নাম্বার পেজে আপনি এখন চলে যাবেন। 26 নাম্বার পেজে গিয়ে আছে, কিন্তু আপনাকে কিছু জিনিস আপনাকে ওখানে নোট করতে হবে, লিখতে হবে। লেখার জন্য প্রস্তুতি নেন, 26 নাম্বার পেজে চলে যান। 26 নাম্বার পেজে গিয়ে আমি আপনাকে কয়েকটা কথা বলি। ওখানে গিয়ে 1 নাম্বার হচ্ছে যে আমরা ডিটারমিনেন্টস অফ সেক্স। সেক্স কিন্তু 4 ধরনের হতে পারে। একটা হলো জেনেটিক সেক্স। জেনেটিক্স মানে মানুষটা এক্স এক্স অথবা এক্স ওয়াই, মেল না ফিমেল, আপনি বুঝতে পারতেন। দ্বিতীয় হচ্ছে গোনাডাল সেক্স। গোনাডাল সেক্স হচ্ছে যে হিস্টোলজিক্যালি এটা টেস্টিস অথবা হিস্টোলজিক্যালি এটা ওভারি। আমি বলবো যে এটা গোনাডাল সেক্স। আরেকটা হচ্ছে এই যে মুলারিয়ান যে ডাক্ট আছে, এই ডাক্টের বেসিস, যে ডাক্টের যে ডেরিভেটিভস, সেটার বেসিসে আমরা বলবো ডাক্টাল সেক্স। ঠিক আছে, ওয়েদার ইট ইজ মুলারিয়ান ডাক্ট অর উলফিয়ান ডাক্ট ডেরিভেটিভস। আরেকটা হচ্ছে ফেনোটিপিক্যাল সেক্স, দেখে মনে হচ্ছে কি এটা ছেলে না মেয়ে।
সো এটা আমরা ঠিক করব এক্সটার্নাল জেনিটালিয়া, ফেনোটিপিক্যাল। সো হার্মোফ্রোডিটিজম এটি বেশ কিছু সাবজেক্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রেসিডেন্সিতেও প্রশ্ন আসতে পারে, সুতরাং নলেজটা আপনি ধরে রাখেন। এখন আসেন এই যে হার্মোফ্রোডিটিজমে, হোয়াট ইজ এ হার্মোফ্রোডাইট? হোয়াট ইজ এ হার্মোফ্রোডাইট? যদি মানে আক্ষরিক হার্মোফ্রোডাইটটা বলতে চান, তাহলে একই একটা এমন একটা অ্যানিমেল, হার্মোফ্রোডাইট ইজ অ্যান অ্যানিমেল যে একই সাথে ছেলে এবং মেয়ে, যার মধ্যে দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে। হিউম্যানে ইট ইজ ইম্পসিবল। এটা মোলাস্কাম বা শামুকের ভেতরে পাওয়া যায়, তাদের দুইটা সেক্সুয়াল অর্গান থাকে, একটা আরেকটাকে ফার্টিলাইজ করে, একটা আরেকটাকে ফার্টিলাইজ করে এবং তারা জেনারেশন তৈরি করে। বাট হিউম্যান ইট ইজ ইম্পসিবল। তো হিউম্যানের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে ট্রু হার্মোফ্রোডিটিজম আর একটা হচ্ছে সিউডো হার্মোফ্রোডিটিজম। সো ট্রু হার্মোফ্রোডিটিজম মানে কি? ট্রু হার্মোফ্রোডিটিজম মানে হচ্ছে, আপনি ওখানে খাতায় নোট করে নিতে পারেন বা বইয়ের মধ্যেও লিখতে পারেন, ট্রু হার্মোফ্রোডিটিজম মানে হচ্ছে simultaneous presence of testicular tissue and ovarian tissue in a same person. কোনো মানুষের শরীরে যদি একই সাথে টেস্টিকুলার টিস্যু এবং ওভারিয়ান টিস্যু থাকে, তাকে আমরা বলবো ট্রু হার্মাফ্রোডাইট। সামটাইমস এমন হতে পারে ওভোটেস্টিস, এফসিবিএস পরীক্ষায় স্ট্রিমটা ছিল ওভোটেস্টিস ইজ ফাউন্ড ইন ট্রু হার্মাফ্রোডাইট। দ্বিতীয় যেটা হচ্ছে যে ট্রু হার্মাফ্রোডাইট ইজ এক্সট্রিমলি রেয়ার, ইট ইজ রেয়ার ইন হিউম্যান। তাহলে 99.99% কেসে which one is common? Common is the second one, pseudo hermaphroditism. Pseudo hermaphroditism. স্লাইডে আপনি অনেকগুলো কথা পাবেন, আমার মনে হয় যে আরো কিছু কথা আপনি নোট করে নেন। নাম্বার 1, pseudo hermaphroditismকে আমরা দুটো ভাগে ভাগ করি। আপনি আলাদা দুটো অ্যারো দিয়ে লিখে ফেলেন, একটা মেল pseudo hermaphroditism আর একটা হচ্ছে ফিমেল pseudo hermaphroditism। মেল pseudo hermaphroditismে চারটা কথা, আগে কথাটা বুঝে নেন। ইট ইজ এ pseudo hermaphrodite, pseudo hermaphrodite, তার মানে বাট ইট ইজ এ মেল। তাহলে আপনি মেল কেন বলছেন? মেল বলছে এই কারণে কারণ তার টেস্টিস আছে, ফিমেল বলছে এই কারণে কারণ তার ওভারি আছে। এটা আমার সংজ্ঞা, এটা কোথাও আমি পাইনি। সেটা হচ্ছে একটা হচ্ছে ফেনোটিপিক আর একটা হচ্ছে গোনাড। ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? মেল যদি হয়, মেল pseudo hermaphrodite হ্যাভিং টেস্টিস, কিন্তু সে ফিনোটিপিক্যালি মেলের মতো দেখতে হবে না। ইনভার্সলি প্রপোর্শনাল বললাম। টেস্টিস মেল মানে তার টেস্টিস আছে, বাট ফিনোটিপিক্যালি তার ঝামেলা আছে। ফিমেলের ক্ষেত্রে তার ওভারি আছে, কিন্তু ফিমেল ফিনোটিপিক্যালি তার ঝামেলা আছে। এখন আসেন চারটা পয়েন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে চারটা পয়েন্ট। নাম্বার 1, আপনাকে যদি বলা হয় যে কেন মেল, গোনাডস, তাহলে টেস্টিস। আর কি গোনাডস থাকে? ইয়েস, কি থাকে? টেস্টিস থাকে। নাম্বার 2, ক্যারিওটাইপিং। এই মানুষটা কি কোনো পুরুষ? এই মানুষটা কি একজন মানুষ? ইয়েস, ইজ এ হিউম্যান। এই মানুষটা কি পুরুষ? ইয়েস, ইজ এ পুরুষ, ইজ এ মেল। তাহলে তার ক্যারিওটাইপিং কি? 46XY। নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3, ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে তার সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান। তাহলে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান কি হতে পারে? নো, ইট ইজ নট ফিমেল। সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান ইজ whether incomplete or ambiguous, ambiguity থাকে, or female alike, female alike, সরাসরি ফিমেল বলা যাবে। ওকে, তাহলে কি বললাম? সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান ইজ ইনকমপ্লিট or ambiguous or female alike। এবার আসেন পয়েন্ট নাম্বার 4, আমি কিন্তু একটু পরে আইকিউ টেস্ট করব। পয়েন্ট নাম্বার 4 এ এবার আসেন রিজন। হোয়াট আর দ্য রিজনস? রিজন ইজ টেস্টিকুলার রিসেপ্টর অ্যান্টাগনিজম। তার মানে হচ্ছে এই যে টেস্টোস্টেরন কি হচ্ছে? টেস্টোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিজম, ঠিক আছে? টেস্টোস্টেরন রিসেপ্টর যখন অ্যান্টাগনিজম হবে, তখন টেস্টোস্টেরন কিন্তু রিলিজ হবে, কিন্তু সে গিয়ে যে রিসেপ্টরে গিয়ে কাজ করবে, সেই রিসেপ্টরটাকে অ্যান্টাগনাইজ করছে। সো টেস্টিস হয়ে যাচ্ছে, টেস্টোস্টেরন আছে, মানুষটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু তার সেক্সুয়াল অর্গান ডেভেলপ করছে না, ফিনোটিপিক্যাল হচ্ছে। সো টেস্টিস আছে, ফিনোটিপিক্যাল চেঞ্জ ইনভার্সলি। এবার মনে রাখবেন। এবার আসেন ফিমেল, মেক ইউর সেন্স। নাম্বার 1, আপনাকে যদি বলা হলো তাহলে বলেন গোনাডস কি? ওভারি। ক্যারিওটাইপিং কি? 46XX। তার সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান কি? একই জিনিস, ইনকমপ্লিট or ambiguous or female alike, okay, male alike, male alike। এবার আসেন কারণ,
দুটো কারণ, লিখতে একটু কাগজ লাগবে। নাম্বার 1, এই মানুষটার কি হয়েছে, সে ফিমেল হয়েছে, তার গোনাডস হয়েছে, কিন্তু তার সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান ডেভেলপ করেনি, মানে তার অর্গান করেনি বা মেলের মতো হয়েছে, মেল অ্যালাইক হয়েছে। কেন? ফিমেলের কি অ্যান্ড্রোজেন তৈরি হয়? কোথা থেকে আসে? অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তাই না? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। তাহলে ওই কর্টেক্সে থেকে যদি কোনো কারণে এক্সেসিভ অ্যান্ড্রোজেন রিলিজ হয়, সেই ক্ষেত্রে এই ফিমেলটার কি হতে পারে? মেল অ্যালাইক হয়ে যেতে পারে, তার ক্লাইটেরোমেগালি হয়ে যেতে পারে, তার মেল প্যাটার্ন ক্যারেক্টারিস্টিক ফিনোটাইপ হয়ে যেতে পারে। তাহলে কেন এক্সেসিভ অ্যান্ড্রোজেন রিলিজ হলো? রিলিজ হলো এই কারণে যে যেই সেলগুলো অ্যান্ড্রোজেন তৈরি করে তারা সংখ্যায় বেড়ে গিয়েছে, হাইপারপ্লাসিয়া হয়েছে। কেন হলো? কারণ কনজেনিটালি সেলগুলো নাম্বারে বেশি ছিল। দিস ইজ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হওয়ার কারণে এক্সেসিভ রিলিজ অফ অ্যান্ড্রোজেন হয়েছে, এবং এক্সেসিভ রিলিজ অফ অ্যান্ড্রোজেনের কারণে ওই ফিমেলটার ফেনোটিপিক্যালি মেলের মতো হয়ে গেছে, তার ক্লাইটেরোমেগালি হয়েছে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আমরা বলি অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম, অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম। তাহলে এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রজেস্টিন ইন এ প্রেগনেন্ট মাদার। তাহলে তার ভেতরে, মা নিয়ে কিন্তু কাজ না, ওই মায়ের গর্ভে যে ফিমেল বাচ্চাটা আছে সেই বাচ্চাটা সিউডো হার্মাফ্রোডাইট হয়ে যেতে পারে। তাহলে প্রজেস্টিন ইজ এ গ্রুপ অফ হরমোন, আপনি সার্চ দিয়ে দেখতে পাবেন, সে নর্ডজেস্ট্রল, ইডিনোডজেস্টিন, নর্ডজেস্টিন, লিভোনর্ডজেস্ট্রল, দিস আর সাম হরমোনস। এটা অনেক সময় আমরা সেকেন্ড অ্যাবর্শনে দিই, সবারই যে হবে বিষয়টা এরকম না। যদি দুর্ভাগ্যক্রমে বাচ্চাটা এফেক্টেড হয়ে যায়, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রজেস্টিন ইন এ প্রেগনেন্ট মাদার ইজ অ্যান অ্যানাদার কজ অফ ফিমেল সিউডো হার্মাফ্রোডাইট। এখানে মেল সিউডো হার্মাফ্রোডাইট আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে মেল সিউডো হার্মাফ্রোডাইট ইজ অ্যান এক্সাম্পল অফ টেস্টিকুলার ফেমিনাইজেশন, হ্যাভিং টেস্টিস, দ্যাট পারসন হ্যাজ গট ফ্যামিলি। ফিমেলের মতো কিছু। পরীক্ষা যদি একরকম কোনো কথা আসে, এক্সাম্পল অফ টেস্টিকুলার ফেমিনাইজেশন, এটা একটা এক্সাম্পল কিন্তু হচ্ছে মেল সিউডো হার্মাফ্রোডাইট। ক্লিয়ার? তাহলে আশা করছি আপনারা হার্মাফ্রোডিটিজম নিয়ে যদি কোনো জটিলতা থাকে, এভাবে সিম্পলি চিন্তা করলে জটিলতাটা কেটে যাবে। এবার আসেন আমরা আরেকটু বোর্ডে যাব। স্টার্ট। এই ছবিটাতে বুঝতে পারছেন এটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসে আমরা সবাই জানি স্টেপগুলো, প্রোফেজ, মেটাফেজ। মেটাফেজে কি হয়? এগুলো হরাইজন্টালি সজ্জিত হয়। হরাইজন্টালি যখন সজ্জিত হবে, একটা তথ্য মনে রাখবেন, এরপরে যখন অ্যানাফেজে দুই ভাগে চলে গেল, ডিভাইডেশনটা কিন্তু লঙ্গিচুডিনালি হবে, লম্বা লম্বি লঙ্গিচুডিনালি ডিভাইডেশন হয়। কোনো কারণে যদি ট্রান্সভার্স ডিভাইডেশন হয়, তাহলে ইট উইল ক্রিয়েট জেনেটিক প্রবলেম। ঠিক আছে? সো তাহলে এটা যখন লঙ্গিচুডিনালি ভাগ হয়ে গেল, অ্যানাফেজে গিয়ে আমরা কি পেলাম? দুটো দুদিকে চলে যাচ্ছে। ফাইনালি টেলোফেজে গিয়ে আমরা নতুন দুটো সেল পেলাম। এই সেলগুলোর একটা হচ্ছে টুয়াইজেন। মাইটোসিসের এন্ড প্রোডাক্ট হচ্ছে কি? ডিপ্লয়েড। এটার মধ্যে 43টা ক্রোমোজোম আছে। এই যে 46টা ক্রোমোজোম আছে, দুই ভাগে ভাগ হয়ে গেল, এমত অবস্থায় তিনটা ঝামেলা হতে পারে, তিন ধরনের ঝামেলা হতে পারে। ঝামেলা নাম্বার 1, ধরেন আমার এই স্পিন্ডলে ঝামেলাটা হচ্ছে, সেক্ষেত্রে এই যে সেগমেন্টটা, সে বিভক্ত হয়ে নিচের দিকে যাওয়া শুরু করলো, কিন্তু তার যে বন্ধুটা আছে, অংশটা, সেগমেন্ট, এটা এখানে সামহাও নষ্ট হয়ে গেছে। যখনই নষ্ট হয়ে গেল, টেলোফেজ ক্লোজ হয়ে গেল, মাইটোসিসের টাইমিং কিন্তু খুব দ্রুত হয়, 2.5 ঘন্টার মতো সময় লাগে। তাহলে 2.5 ঘন্টার মধ্যে এটা নষ্ট হয়ে গেল, টেলোফেজ ক্লোজ হয়ে গেল, মাইটোসিসও এন্ড হয়ে গেল। তাহলে মাইটোসিস যখন এন্ড হয়ে গেল, তখন কি হচ্ছে? এই প্রান্তে যে সেলটা তৈরি হলো, তার ভেতর কিন্তু 46টা ক্রোমোজোম আছে, কিন্তু এখানে যে সেলটা যাওয়ার কথা ছিল, যে গেল বা যে ক্লোজ হলো, তার মধ্যে কিন্তু 46টা ক্রোমোজোম নাই। সেখানে কি হয়েছে? একটা শর্ট পড়েছে, তাই না? টুয়াইজেন থেকে একটা কম পড়লো, 45টা।
দ্বিতীয় যে ঝামেলাটা হতে পারে সেটি হচ্ছে এই যে তার যে বন্ধু সে কিন্তু নিচে গেল, কিন্তু অপর যে অংশটুক ছিল এটা এত টাইট ঢিলা, সে অ্যানাফেজের সময় যে গিয়ে চূড়ায় উঠতে হবে সে আর দৌড়ায় উঠতে পারে। এই যে দৌড়িয়ে এসে উঠতে পারলো না, এখানে বসে থাকলো, ঢিলামি করলো, কোন সময়ে? অ্যানাফেজের সময়ে। এটাকে আমরা বলছি কি? এটার এন্ড ঘটনাটা কি হবে? পরিণতিটা এটার এন্ড ঘটনাটা কি হবে? পরিণতিটা কি হবে? পরিণতিটা হবে যখন টেলোফেজ ক্লোজ হয়ে যাবে তখন এখানে কিন্তু টুয়াইজেন পথে যাবে, কিন্তু এখানে কিন্তু একটা কম পড়ে গেল। কেন কম পড়লো? কারণ সে দৌড়ে উঠতে পারে। কোন সময়? অ্যানাফেজের সময়। থার্ড ওয়ান, এটা আরো জটিল। জটিলতাটা কি? জটিলতাটা হচ্ছে কথা ছিল দুইজন দুই দিকে ভাগ হয়ে যাবে, এক্ষেত্রেও তাই হওয়ার কথা ছিল, কিন্তু দুইজন এতটাই বেশি অন্তরঙ্গ যে ওনারা আলাদা হইতে পারবেন। ওনারা কি করলেন? দুজন মিলে একই দিকে রওনা করলেন, ওনারা একজন একজন ছাড়া থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু দুইটা ঝামেলা তৈরি হলো। কি দুইটা ঝামেলা? প্রথম ঝামেলাটা হচ্ছে এখানে যাওয়ার কথা ছিল, এখানে কিন্তু একটা কম পড়ে গেল, আর এখানে কিন্তু এবার একটা কিন্তু বেশি চলে আসলো, ঠিক না? তাহলে নরমালি যখন এন হয় আমরা এটাকে কি বলি? হ্যাপ্লয়েড। যখন টুয়াইজ এন হয় তখন আমরা কি বলি? ডিপ্লয়েড। থ্রাইজ এন, ট্রিপ্লয়েড, ফোর এন, কোয়াড্রিপ্লয়েড বা টেট্রাপ্লয়েড, যা খুশি বলে। কিন্তু জেনেটিক্সে আসলে টুয়াইজ এনের উপরে যা কিছু থাকুক এটাকে আমরা বলবো পলিপ্লয়েডি। 4 and 5 and 6 and whatever it is polyploidy. এবং এই যে নর্মালি হিউম্যানে পলিপ্লয়েডি হয় না, ইট ইজ অ্যাবনর্মাল। যেমন মোলার প্রেগন্যান্সি অথবা ক্যান্সার সেল যখন ডেভেলপ করতে থাকে, অ্যাগ্রেসিভলি সে বাড়তে থাকে, তখন সে পলিপ্লয়েডি নেচারে বড় হতে থাকে। এই কারণে আমরা এটাকে বলবো অ্যাবনর্মাল, সে থ্রাইজ এন হোক আর ফোর এন হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমাদের যে প্রবলেমটা সেটা কিন্তু
টুয়াইজ এন 4n ছিল না, আবার টুয়াইজ এনও ছিল না, সেটা টুয়াইজ এন থেকে কম বেশি হয়েছে, ওয়েদার টুয়াইজ n -1 অথবা টুয়াইজ এন থেকে একটা যোগ হয়েছে, তার সাথে একটা বেড়ে গিয়েছে। তাহলে এই প্রবলেমটাকে আমরা কি বলবো? সায়েন্টিস্ট এটার নাম বললেন টুয়াইজ n থেকে যদি সংখ্যা বেড়ে যায়, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, টুয়াইজেন থেকে কমে যদি যায়, তাহলে উভয় ক্ষেত্রে এই টুয়াইজেনের সাথে যে তারতম্য, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি। সো অ্যানিউপ্লয়েডি হতে পারে টুয়াইজেন থেকে বেশি বা টুয়াইজেন থেকে কম। এখন আমাদের এই ঘটনার দিকে আমরা আবার মনোনিবেশ করি। প্রথম যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে এখানে বসে নষ্ট হয়ে গিয়েছিল, সেটার কারণে কি তৈরি হয়েছে? সংখ্যা কমে গিয়েছিল। যদি কোনো কারণে টুয়াইজেন থেকে সংখ্যা কমে যায়, যদি কমে যায়, এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে মনোসমি। আর যদি টুয়াইজেন থেকে সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে ট্রাইসমি। সেটা একটা হোক, দুইটা হোক, তিনটা, হোয়াটএভার ইট ইজ, টুয়াইজেন থেকে 45টা মানে 46-এর সাথে কি হবে? 47, 48, 49। ওকে, দিস ইজ ট্রাইসমি। তাহলে কি আপনি এই কথাটির সাথে একমত হবেন যে monosomy and trisomy is belong to aneuploidy? So all the monosomies and all the trisomies are belong to aneuploidy. All the examples are belong to aneuploidy. তাহলে পরীক্ষায় যদি আসে যে ক্রোমোজোমাল অ্যানিউপ্লয়েডি কি কি, তখন আপনার মাথায় কিন্তু ট্রাইসমি, মনোসমি কারণে আসতে হবে। ওকে, তাহলে দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছিল মনে পড়ে, সেটা হচ্ছে এই যে অ্যানাফেজের সময় বন্ধু কিন্তু চলে আসছিল, কিন্তু উনি কিন্তু এখানে ঢিলামি করছিলেন। তার জন্য কি তৈরি হয়েছিল? মনোসমি। সো অ্যানাফেজের সময় ক্রোমোজোমের এই যে ঢিলামি, এই যে পৌঁছাতে না পারা, এটাকে বলা হয় অ্যানাফেজ ল্যাগ। অ্যানাফেজ ল্যাগ। Anaphase lag is a cause of producing monosomy babies. Turner is a monosomy. তার মানে হচ্ছে টার্নারের কোথায় কিছু একটা কম আছে। সো এই যে অ্যানাফেজ ল্যাগ পরীক্ষায় যদি আসে যে টার্নার সিনড্রোমের কারণ কি, অথবা ফলোইং আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য টার্নার সিনড্রোম, অ্যানাফেজ ল্যাগ ইজ এ রিজন, ইটস ট্রু। এরপরে আসেন
তৃতীয় ঘটনাটা, দুজনই একসাথে রওনা করেছে। তাহলে দুজনই যখন একসাথে রওনা করেছিলেন সেক্ষেত্রে কি হলো, সমস্যা কিন্তু দুইটা হলো। কি দুটো প্রবলেম হলো? একটা হচ্ছে যে এখানে কিন্তু কম পড়লো, এখানে একটা বেশি চলে আসলো। তাহলে কথা ছিল দুইজন দুই দিকে যাইবেন, দুইজন ভাগ হইবেন, দুই দিকে যাইবেন, ডিসজাঙ্ক্ট হবেন এবং দুইজন দুদিকে যাবেন। ডিসজাঙ্ক্ট হতে পারলেন না, একদিকে রওনা করতে করলেন। দিস ইজ কল্ড নন ডিসজাংশন, ফেইলিওর অফ সেপারেশন অফ টু সিস্টার ক্রোমাটিড। দিস ইজ কল্ড নন ডিসজাংশন। সো নন ডিসজাংশনের কারণে কি প্রডিউস হলো? ট্রাইসোমি। শুধু কি ট্রাইসোমি, মনোজমি হয়নি? হয়েছে। সো ট্রাইসোমি, ডাউন সিনড্রোম, ট্রাইসোমি 21। তাহলে ডাউন সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে নন ডিসজাংশন। শুধু তাই না, যত ট্রাইসোমি যত মনোসোমি তাদের মোস্ট ইম্পর্টেন্ট কজ ইজ নন ডিসজাংশন। ওকে, তাহলে নন ডিসজাংশন 94% কেসে, 94 to 95% কেসে নন ডিসজাংশনই ডাউন সিনড্রোমের পেছনে মূল দায়ী। ওকে, তাহলে we have gained our conception regarding non-disjunction. এখন কথা হলো, এই যে ক্রোমোজোমটা এক্সট্রা চলে আসলো, 46টার সাথে একটা যোগ হয়েছে 7, তাহলে ও কি বসে থাকবে? নো। ওই যে ক্রোমোজোমটা সে তার নিজের মতো করে কিছু ক্যারেক্টার তৈরি করবে, আর বাকি যে 46টা যা করার কথা ছিল সেটা তাদের কাজ করবে। তাহলে তারা যদি তাদের কাজ করতে থাকে আর ওই ক্রোমোজোমটাও যদি তার করতে থাকে, তাহলে আপনি একই বাড়ির ভেতরে দুই ধরনের জিনিস পাবেন, একই ফ্লোরের উপরে আপনি দুই ধরনের কাঠামো পাবেন। বাড়িতে কি হয়, নর্মাল মেঝের উপরে টাইলস অথবা মোজাইক দেওয়া হয়, তাতে কি হয়, মূল যে ফ্লোরটা আছে সেটাই হাইড হয়ে যায়। এই ক্ষেত্রে ওই যে একটা ক্রোমোজোম, শুধুমাত্র একটা ক্রোমোজোম এক্সট্রা যাওয়ার অপরাধে বাচ্চার কি হলো, বসিং, টোটাল বসিং হলো। তার এপিক্যান্থিক আই ফোল্ড, তার কনজেনিটাল হার্ট ডিজিজ, তার ম্যাক্রোগ্লসিয়া, তার সিমিয়ান পামার ক্রিজেস, তার জিআইটি প্রবলেম, তার মেন্টাল রিটার্ডেশন। 99% বাচ্চা মেন্টালি রিটার্ডেড, শুধুমাত্র একটা ক্রোমোজোম যাওয়ার অপরাধ। which hides that baby from the normal community. So there is simultaneous presence of dual cell line in a same person. This is called mosaicism. Okay, this is called mosaicism. Mosaicism এর আরো অনেক কারণ আছে, এন্ডোরেপ্লিকেশন দিয়ে হতে পারে, তারপর হচ্ছে অ্যানাফেজ ল্যাগ দিয়ে হতে পারে, নন ডিসজাংশন দিয়ে হতে পারে। ওদিকে যাব না, কিন্তু এই যে শুধুমাত্র কি ট্রাইসোমির ক্ষেত্রে হবে, মনোসোমির ক্ষেত্রে হবে না। তার কিন্তু একটা কম পড়ে গিয়েছে, যেহেতু তার একটা কম পড়লো, শুধুমাত্র একটা ক্রোমোজোম না থাকার জন্য এই মানুষটা কি হয়ে গেল, শর্ট স্টেজ, তার ওয়েব নেক হয়ে গেল, তার কোয়ার্টেশন অফ দ্য আয়োটা হয়ে গেল, সে মানুষটার বাচ্চা নিতে পারবে, ইনফার্টাইল হয়ে গেল, তার অ্যামনোরিয়া, প্রাইমারি অ্যামনোরিয়া ডেভেলপ করে গেল, টার্নার সিনড্রোম। শুধুমাত্র একটা ক্রোমোজোম নাই। So mosaicism is a simultaneous presence of dual cell line. তাহলে এই কথাটি আমরা বোঝার চেষ্টা করলাম। অলরেডি উই হ্যাভ গেইন সাম নলেজ অ্যাবাউট পরীক্ষার এই জেনেটিক্স পড়ার সময় কিন্তু এই জিনিসগুলো আপনাকে, এই তথ্যগুলো আপনাকে হেল্প করতে থাকবে।
তাহলে আজকে কিন্তু আমরা জেনে গেলাম হোয়াট ইজ অ্যান এমপ্লয়েডি, ওকে, হোয়াট ইজ মনোসমি, what is trisomy, what is mosaicism, what is non-disjunction. ঠিক আছে, আর সেম জায়গোটে যদি এই ঘটনাটা ঘটে, সেম জায়গোট, একটা জায়গোট, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মোজাইসিজম। কিন্তু দুটো জায়গোটের কম্পোনেন্ট নিয়ে একটা কিছু প্রডিউস করা হয়েছে। এগুলো এক্সপেরিমেন্টালি অনেক সময় করা হয়, এটাকে বলি আমরা কাইমেরিজম। কাইমেরিজমে আছে আসলে একই ঘটনা ঘটে কিন্তু দুটো জায়গা থেকে ইনফরমেশন আসে, আর যদি সিঙ্গেল জায়গা থেকে আসে সেটাকে আমরা বলবো হচ্ছে মোজাইসিজম। এবার আমরা স্লাইডে চলে যাব। স্লাইডে গিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস রিক্যাপ করার চেষ্টা করবো। এই জিনিসগুলো আমরা একদম ছোটবেলা থেকে কিন্তু পড়ে আসছি, তাই না? একটা সেলকে ভাঙলে কি পাই? নিউক্লিয়াস পাই, সাইটোপ্লাজম পাই, সেল মেমব্রেন। ওই নিউক্লিয়াসকে ভেঙে আমরা পাচ্ছি কি? নিউক্লিওলাস, ক্রোমোজোম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম। সেই ক্রোমোজোমকে ভেঙে আমরা পাচ্ছি ডিএনএ, আরএনএ, প্রোটিনস। এই যে ডিএনএ ইটস এ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, একদম ছোট্টবেলার পড়া, তাই না? এই ডিএনএ যে বেসিক স্ট্রাকচার তার মধ্যে থাকে কি? ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফেট চেইন, আর থাকে নাইট্রোজেনাস বেজেস। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তাহলে প্রথম দুটো মিলে হলো পিউরিন, পরের দুটো মিলে হচ্ছে পাইরিমিডিনস। পরীক্ষা যদি খুব সিম্পল প্রশ্ন দিয়ে দিতে চায় তাহলে এরকম পুট করে কিন্তু একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যে কোনো একটা স্ট্রিমে থাকলো, খুব সহজ, আপনি হেলা করে পড়লেন আপনার কিন্তু একটা তথ্য মিস হয়ে যাওয়া সম্ভব না। আমরা এই নাইট্রোজেনাস বেসগুলোকে সিম্বলাইজ করবো ATGC দিয়ে, ওকে? আমরা এটাকে সিম্বলাইজ করলাম। এইভাবে 3 বিলিয়নস নাইট্রোজেনাস বেস কিন্তু আমাদের শরীরে আছে, ঠিক আছে? এরকম 3 বিলিয়নস। তাহলে ক্রোমোজোম নিয়ে বেশ কিছু কথা আছে, এই কথাগুলো আমরা অলরেডি কিছু বলে ফেলেছি, এগুলো সামনে চলে যাব। আমরা ডিএনএ নিয়ে পড়াশোনার চেষ্টা করছিলাম। এই ডিএনএ এর ভেতরে দেখেন তাহলে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, তাই না? ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের মধ্যে অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। আর একটু সিম্পল ফর্মে আমরা ছবিটা দেখি। এর মধ্যে দেখেন নিশ্চয় ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারের ভেতরে খুব মনোযোগ দিয়ে দেখবেন যে এই যে মই, একটা পেঁচানো মই, তাই না? এই পেঁচানো মইয়ের মধ্যে কানেক্টিং যে ব্রিজ, সেই ব্রিজটা হচ্ছে নাইট্রোজেনাস বেস দিয়ে। তাহলে নাইট্রোজেনাস বেসে খুব ভালো করে খেয়াল করে দেখেন যে এই যে ফসফেট চেইন এটা কিন্তু কি বাইন্ড করে রেখেছে, কিন্তু এই যে ডিঅক্সিরাইবোজের সাথে কিন্তু বেসিক্যালি নাইট্রোজেনাস বেসের সম্পর্ক। আরো খেয়াল করলে দেখবেন ওয়েদার কিন্তু রিলেশনটা এটি অথবা সিজি বা জিসি। তার মানে হচ্ছে অ্যাডিনিনের সাথে থায়ামিনের সখ্যতা আর সাইটোসিনের সাথে হচ্ছে গুয়ামিনের সখ্যতা। এই কখনো কিন্তু সিজির সাথে যাবে না, কিংবা জি কখনো এটির সাথে থাকবে না। ওয়েদার এটি অর টিএ, ওয়েদার সিজি অর জিসি, এইভাবে কিন্তু একটা ফরম্যাট থাকবে। তাহলে এইভাবে একটা লম্বা ডিএনএ, মাইলস আফটার মাইলস লম্বা, ঠিক আছে, যার মধ্যে প্রচুর তথ্য আছে। তাহলে এইভাবে ধরেন আপনাকে বলা হলো এই যে বিশাল লম্বা রেল লাইন, এই রেল লাইন থেকে আপনি, এটা তো একটা কেমিক্যাল স্ট্রাকচার, আপনি এক মুঠো ডিএনএ আপনি এখান থেকে তুলে নেন, এক মুঠো ডিএনএ, ঠিক আছে? আমরা একটু বোর্ডে গিয়ে জিনিসটা দেখার চেষ্টা করি। আপনাকে বলা হয় যে বিশাল লম্বা রেল লাইন থেকে, এই বিশাল লম্বা রেল লাইন থেকে আপনি এক মুঠো ডিএনএ নিয়ে আসলেন, ওকে?
এক মুঠো ডিএনএ। আমরা এখন লেখার চেষ্টা করছি যে এক মুঠো ডিএনএর ভিতরে কি পাচ্ছি আমরা। তাহলে লম্বা কানো ওইটাকে সোজা করে লিখি, ডিপি ডিপি ডিপি। তাহলে নাইট্রোজেনাস বেজের সাথে রিলেশন ধরেন এটি, জিসি, সিজি, টিএ, যা খুশি লেখেন, জিসি, এটি। তাহলে আমার এক মুঠো ডিএনএ তে আমি এই জিনিসটুকু হাতে পেলাম। এবার বলা হচ্ছে এক মুঠো থেকে আপনি এক চিমটি ডিএনএ, এক চিমটি ডিএনএ। এবার ডিএনএ এক চিমটি নিয়ে আপনি দেখার চেষ্টা করুন। এই এক চিমটি ডিএনএর মধ্যে ধরা পড়লো একটা ডি, দুইটা ডি, তিনটা ডি। এটা হচ্ছে এক চিমটি ডিএনএ, যাতে পাশাপাশি একটা, দুইটা, তিনটা ডি along with its phosphate chain along with its nitrogenous base, এই যে ছোট্ট একটা স্ট্রাকচার, এর ভেতরে কিন্তু একটা ইনফরমেশন আছে, যে ইনফরমেশনটাকে আমরা বলি জেনেটিক কোড। আর যে স্ট্রাকচারটা আপনি দেখতে পাচ্ছেন, দিস ইজ নাথিং বাট এ জিন। এটাই একটা জিন, যার মধ্যে একটা তথ্য আছে। সো this is the smallest functional unit of the chromosome. ডিএনএ, এভাবে অনেক জিন নিয়ে ডিএনএ তৈরি হয়, এভাবে অনেক ডিএনএ নিয়ে ক্রোমোজোম তৈরি হয়। তাহলে এই যে তথ্য হলো, ধরেন এইটাকে যদি সে এটা দিয়ে কিছু একটা তৈরি করতে চায়, তাহলে মনে আছে তার পাশের অ্যাপার্টমেন্টে একটা এলিল প্রয়োজন হবে। ধরেন এটা 90 তলাতে আছে, ঠিক পাশের 90 তলাতেই কিন্তু এটা
তার বন্ধুকে থাকতে হবে, অ্যালিলকে থাকতে হবে। তাহলে দুজনে মিলে একটা সাকসেসফুল বেস পেয়ার তৈরি করতে